হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদগুলো দেখে নেব। স্থানীয় সরকার নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াতে ইসলামী। সর্বোচ্চ ধৈর্য নিয়ে পরিপক্ক আচরণ করছি মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। ছেলের বিরুদ্ধে মামলা উঠাতে বিএনপি অফিসে অভিনেত্রী রিনা খান। মিথ্যা তথ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে 2 বছরের কারাদণ্ড। ইউনূস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলবো, পরিবেশ তৈরি হলে তারপর নির্বাচন দিবেন নুরুল হক নূর। সর্বশেষ ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি। স্থানীয় সরকার নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চান বাংলাদেশ জামায়াতে ইসলাম। স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াতে ইসলামী। বুধবার ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়ন মেম্বার পর্যন্ত প্রায় 70,000 ইলেকটোরাল বডি তৈরি হবে। তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে কমিশন প্রস্তাব করেছে। অতীতে দেখেছি, যেই সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হয় তারাই সেই নির্বাচনে জয়ী হয়। এমনটা হলে 70,000 ইলেকটোরাল কোনো কাজে দেবে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হতে হবে। এতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মেম্বার নির্বাচিত হবে। এ সময় জুলাই চার্টারে সবাই স্বাক্ষর করবে এবং যারা সরকার গঠন করবে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করবে বলে মন্তব্য করেন তিনি। বৈঠকের শুরুতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রতীকী প্রতিবাদ হিসেবে গতকালের বৈঠকে আমরা আসিনি। পরে প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরের সাথে যোগাযোগ করে নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি আরও বলেন, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে স্বাগত জানিয়েছে জামায়াত। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়েও আপত্তি ছিল না। আলোচনার মাধ্যমে তার পরিবর্তন হতে পারত, কিন্তু উনি একটি দলের সাথে যৌথ বিবৃতি দিয়েছেন যা পৃথিবীর ইতিহাসে নাজিরবিহীন। এতে অন্যান্য রাজনৈতিক দলও বিব্রত হয়েছে। বিএনপিকে নিয়ে নয়, যৌথ বিবৃতি ও ব্রিফিং নিয়েই জামায়াতের আপত্তি। সর্বোচ্চ ধৈর্য নিয়ে পরিপক্ক আচরণ করছি মন্তব্যটি করেছেন আসিফ মাহমুদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান অবস্থা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, পরিস্থিতি উন্নতির জন্য আমরা সর্বোচ্চ ধৈর্য নিয়ে পরিপক্ক আচরণ করছি। এদিন একজন সাংবাদিক উপদেষ্টা আসিফ মাহমুদকে প্রশ্ন করেন, সিটি কর্পোরেশনের মিলনায়তনে ইশরাক হোসেনের মিটিং করেছে, তিনি আপনাদের দায়ী করছেন। সার্বিক বিষয়ে কি বলবেন? এর জবাবে আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন, রিটের কারণে প্রায় 1 মাসের বিষয়টি বিচারাধীন ছিল। আমাদের স্থানীয় সরকার বিভাগকে ওই রিটের পক্ষভুক্ত করা হয়েছিল। প্রথম দফায় রিটটি আদালত খারিজ করে দেওয়ার পর আপিল বিভাগে আবার আবেদন করেন বাদী। তখন বিষয়টি আবার বিচারাধীন হয়ে যায়। বিচারাধীন কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ আমাদের নেই। এতে আদালত অবমাননার আশঙ্কা থাকে। সেই সময় এ বিষয়ে আমাদের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল না। তিনি বলেন, নিয়ম অনুযায়ী 26শে মে ছিল শপথ প্রদানের শেষ দিন। একটি ফাইলও উত্থাপন করা হয়েছিল শপথের বিষয়ে। ফাইলটি আমাদের টেবিল পর্যন্ত এসেছিল। তখন আমরা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চাই। আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়, যেহেতু বিষয়টি বিচারাধীন সেহেতু শপথ দেওয়ার সুযোগ নেই। এতে আদালত অবমাননা হতে পারে। সেই জায়গা থেকে গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে যায়। পরবর্তীতে 1 জুন সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে যায়। এরপর আমাদের আর শপথ প্রদানের সুযোগ নেই। তিনি আরও বলেন, আপিল বিভাগ থেকে পর্যবেক্ষক দেওয়া হয়েছিল যে এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, কিন্তু নির্বাচন কমিশন আর নতুন করে কোনো সিদ্ধান্ত জানাননি। কিন্তু তার পরবর্তীতে সিটি কর্পোরেশনকে এক ধরনের অবরুদ্ধ করে নাগরিক সেবা বাধাগ্রস্ত করা হয়। এখন সিটি কর্পোরেশনের দখল করে ফেলার কারণে নাগরিক পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ছেলের বিরুদ্ধে মামলা উঠাতে বিএনপি অফিসে অভিনেত্রী রিনা খান। ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেত্রী রিনা খান তার বড় ছেলে থাকে জার্মানিতে। বিদেশে থাকা ছেলের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন মামলা করেছে। তাকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্টও জারি হয়েছে। এই মামলা থেকে অব্যাহতি ও আইনি সহায়তা নিতে বিএনপির অফিসে হাজির হয়েছে রিনা খান। মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে একটি আবেদনপত্র জমা দিয়েছেন এই অভিনেত্রী। ভিডিও বার্তায় এসব জানান রিনা খান নিজেই। রিনা খান বলেন, আমি একজন নির্যাতিত সন্তানের মা। আমার ছেলে 2009 সালে জার্মান গেছে। আমি বিএনপির সমর্থন করি বলে আমার ছেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
সেই মামলায় তার নামে ওয়ারেন্টও জারি হয়েছে। আমার ছোট ছেলের পেছনেও পুলিশ লেগেছিল। আমি ঘরেই থাকতে পারতাম না, আমি কোনো অনুষ্ঠানে যেতে পারতাম না, বিটিভির কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হতো না। এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আমরা নতুন করে জীবন পেলাম। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যদি আমরা কথা বলি, একটা মামলা, সেই মামলাটা তিনি আইনিভাবে সমাধান করার চেষ্টা না করে তিনি দলীয়ভাবে সমাধান করতে চাচ্ছেন এবং তিনি দাবি করছেন মামলাটি দলীয়। তিনি তার সন্তানের মামলা উঠাতে বিএনপি অফিসে গিয়েছেন। আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি যতটুকু মনে করি, তিনি মামলাটা নিয়ে কোর্টে যাওয়া উচিত ছিল, মামলাটার সত্য মিথ্যা যাচাই করা উচিত ছিল এবং মামলাটা তিনি কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে, কোনো একটা আইনজীবীর সহযোগিতায় তিনি মামলাটা নিষ্পত্তি করতে পারতেন বা নিষ্পত্তির চেষ্টা করতে পারতেন। যদি ব্যর্থ হতেন কোনো কারণে, তখন তিনি রাজনৈতিক সহায়তা চাইতে পারতেন। কিন্তু সংবাদটা এমনভাবে এসেছে এবং তিনি এমনভাবে প্রেজেন্ট করেছেন যে তিনি বিএনপি করতেন বিধায় তার নামে মামলা হয়েছে, তার সন্তানের নামে মামলা হয়েছে এবং সেই মামলার নিষ্পত্তি বা সেই মামলা থেকে অব্যাহতি তিনি একটা রাজনৈতিক দলের কাছে চাচ্ছেন। এই সংস্কৃতিটা এটা পরিবর্তনের জন্যই কিন্তু আজকের 2024-এর আন্দোলন এবং নতুন বাংলাদেশ গঠনের যেই প্রত্যয়, সেই প্রত্যয় কিন্তু এই ধরনের ঘটনাগুলো আসলেই যাত্রাপথে বাধা বলেই আমার মনে হয়। মিথ্যা তথ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের সুবিধা ভোগ করলে 2 বছরের কারাদণ্ড হতে পারে। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ পুনর্বাসন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। মঙ্গলবার এই অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়, কোনো ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য গোপন করে বিভ্রান্তিকর কাগজপত্র দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য বা আহত জুলাই যোদ্ধারা দাবি করে সুবিধা গ্রহণ করেন, তা অপরাধ বলে গণ্য হবে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, 2 লাখ টাকা জরিমানা বা আর্থিক সহায়তার দ্বিগুণ অর্থাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া অধ্যাদেশে নিহত আহতদের 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে। গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত ব্যক্তিদের মধ্যে যারা মারা গেছেন তাদের জুলাই শহীদ এবং বাকিদেরকে জুলাই যোদ্ধা স্বীকৃতি দেওয়া হয়েছে। আহতদের মধ্যে 3টি শ্রেণী রয়েছে, তারা হলো অতি গুরুতর আহত, গুরুতর আহত ও আহত। অধ্যাদেশে জুলাই শহীদ পরিবার এবং আহতদের কল্যাণে নেওয়া সরকারের বিভিন্ন কার্যক্রমের আইনি ভিত্তি দেওয়া হয়েছে। অধ্যাদেশের 13 ধারায় বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং সব শ্রেণীর আহতরা নির্ধারিত হারে এককালীন ও মাসিক আর্থিক সহায়তা পাওয়ার অধিকারী হবেন। তাদের পুনর্বাসনের বিষয়টিও অনুরূপ বিধি দ্বারা নির্ধারিত হবে। এদিকে আমাদের জাতীয় পার্টি 2.0, যেটা আমরা গণ অধিকার পরিষদ, নুরুল হক নূরের নেতৃত্বে যে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদ আমরা বিগত কিছুদিন ধরে দেখছিলাম তারা প্রতিনিয়ত লাগাতারভাবে তারা বিএনপির পক্ষ নিয়ে আজ নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এবং এমন একটা দাবি তুলেছিলেন এবং বিএনপির দাবির সাথে তারা একমত পোষণ করেছিলেন। কিন্তু বিগত কিছুদিন আগে আমরা দেখেছি, যখন নুরুল হক নূর তার এলাকায় গিয়েছিলেন, সেখানে বিএনপির নেতাকর্মীরা তার উপর হামলা করে। সেই হামলা থেকে তিনি শিক্ষা নিয়ে তিনি তার ভুল পাল্টেছেন এবং তিনি বলছেন যে ইউনূস স্যারের কাছে যে ক্ষমা চাইবেন এবং বলবেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হলে আপনি নির্বাচন দেবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।